শুরু হলো অমর একুশে বইমেলা। পরিসর বাড়লেও বই পড়ার আগ্রহ বাড়ছে কিনা প্রশ্ন প্রধানমন্ত্রীর। সারা দেশে মেলা আয়োজনের আহ্বান। প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা, কিংবা মানুষের বই পড়া অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। বাংলা একাডেমি ও একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুদসহ মওকুফ হচ্ছে 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার কৃষি ঋণ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, দ্রুতই 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানামুখী ব্যবস্থা। সড়কে থাকবে না চাঁদাবাজি। ভাড়া না বাড়ার আশ্বাস মন্ত্রীর। নৌপথ নিরাপদ করতে একগুচ্ছ সিদ্ধান্ত। আর্থিক খাতে চলমান থাকবে সংস্কার কাজ। বন্ধ কারখানা চালুতে সহযোগিতার আশ্বাস নতুন গভর্নরের। কর্মসংস্থান তৈরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব। এবং হ্যাঁ ভোট কমল 10 লাখ, না ভোট কমেছে 1 লাখ। গণভোটের সংশোধিত ফল প্রকাশ। প্রশাসনিক ও কারিগরি যাচাই বাছাই শেষে ইসির নতুন গেজেট। শুরু হলো পাঠক লেখকের মহোৎসব অমর একুশে বইমেলা। দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা প্রশ্ন রাখেন সরকার প্রধান। ঢাকার পাশাপাশি সারা দেশে বইমেলা ছড়িয়ে দিতে প্রকাশকদের প্রতি আহ্বান জানান তিনি। সাহিত্য চর্চায় অবদানের জন্য 9 জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন সরকার প্রধান। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এবারের বইমেলা দেরিতে শুরুর প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রশ্ন রাখেন, প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা। বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় মানুষের বই পড়া অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। একুশে বইমেলাকে কিভাবে আন্তর্জাতিক রূপ দেয়া যায় সে বিষয়ে ভাবতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সরকার প্রধান। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরের কাজ শুরুর তাগিদ দেন তারেক রহমান। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। বইমেলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রকাশকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রয়োজনে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এদিকে অনুষ্ঠানের শুরুতেই শিল্প ও সাহিত্য চর্চায় অবদানের জন্য 7টি বিভাগে 9 বিশিষ্ট জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন সরকার প্রধান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শিক্ষা গবেষণায় রাজনীতিকীকরণ সভ্য সমাজে চলতে পারে না। শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করবে বলেও জানান সরকার প্রধান।
এবার 21শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতেই 9 বিশিষ্ট ব্যক্তি ও গানের দল ওয়ারফেইসকে এবছরের রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই সরকার প্রধান বলেন, শিক্ষা গবেষণা শিল্প সাহিত্যের চর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় হতে পারে না। শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচয়ক নয়। উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে এ কাজে বিজ্ঞজনদের দিক নির্দেশনা চান প্রধানমন্ত্রী। জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। সরকার প্রধান বলেন, কীর্তিমানের সংখ্যা যত বাড়বে ততই সমৃদ্ধ হবে দেশ। রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এর ফলে 1,550 কোটি টাকা মওকুফের আওতাভুক্ত হবে, যার উপকার পাবেন 12 লাখ কৃষক। যথাসময়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নেমে নিজের অফিসিয়াল ব্রিফকেস নিয়ে প্রবেশ করেন মন্ত্রিপরিষদ বিভাগে। বৃহস্পতিবার সকাল 9:30টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব অংশ নেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, কৃষি ঋণ মওকুফ সংক্রান্ত প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একটা এজেন্ডা ছিল কৃষি ঋণ নিয়ে, যে সিদ্ধান্তগুলি গৃহীত হলো সেগুলি যাতে সুন্দরভাবে আমাদের ডিস্ট্রিবিউশনগুলি হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। 21শে পদক প্রদান শেষে দুপুরে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফেরেন সচিবালয়ে। এদিন বিকেলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 1,550 কোটি টাকা মওকুফের আওতাভুক্ত হবে, আর এতে প্রায় 12 লাখ কৃষক নানাভাবে উপকৃত হবেন। সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে বিএনপি সরকারের 1991-96 শাসনামলে কৃষকদের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছিল বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রক্রিয়ার মাধ্যমে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দ্রুতই 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি মেনে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলে তা জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা ক্যামেরা পাচ্ছে না, সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যত পরীক্ষার মধ্য দিয়ে। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগের আমরা উদ্যোগ নেব, সেটা পরে যথাসময়ে জানাবো। সন্ধ্যার সময় আরও থাকছে, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে ছিনিয়ে তরুণীকে হত্যা, সরিষা খেতে মিলল মরদেহ। নরসিংদীতে অভিযুক্ত বখাটেদের খুঁজছে পুলিশ। নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানামুখী ব্যবস্থা। সড়কে থাকবে না চাঁদাবাজি, যানবাহনে বাড়বে না ভাড়া। সচিবালয়ে নৌপথে ঈদযাত্রা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
নৌপথ নিরাপদ রাখতে 26টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ঈদযাত্রায় রেল, সড়ক ও নৌপথে ভোগান্তির চিত্র চিরচেনা। ছুটি বাড়ানো ও ধাপে ধাপে ছুটি কার্যকর হওয়ায় কয়েক বছর ধরে যাত্রার প্রথম কয়েকদিন শৃঙ্খলা থাকলেও শেষ মুহূর্তে ভেঙে পড়ে সব উদ্যোগ। নতুন সরকার দায়িত্ব নেবার পরদিন থেকেই শুরু হয়েছে রোজা। প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাজার তদারকির পাশাপাশি নির্বিঘ্ন ঈদ যাত্রার ব্যবস্থা করার নির্দেশ দেন। বৃহস্পতিবার ঈদের নৌপথে স্বস্তির যাত্রা আয়োজনে মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন সড়ক ও নৌ প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে 26টির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়াতে পারবে না ভাড়া, নেওয়া যাবে না অতিরিক্ত যাত্রী। আমরা ছুটি পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে যাই। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি। পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি। যেখানে ব্যত্যয় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার এবং সেটা করছে। চাঁদা ও চাঁদাবাজি নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন পরিবহন মন্ত্রী। আশ্বস্ত করেন, সড়কে থাকবে না কোনো চাঁদাবাজি। চাঁদাবাজি নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ। সেটা যদি ঘটে, অভিযোগ থাকলে আমাদের কাজটাকে সেটা হচ্ছে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেবে। যান চলাচল যেখানে থাকবে, যানবাহন থেকে সংগ্রহ করার কোনো সুযোগ নেই। ঈদের সড়ক পথের ব্যবস্থাপনা নিয়েও আলাদা বৈঠকে বসবে মন্ত্রণালয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আর্থিক খাতে চলমান থাকবে সংস্কার কাজ। বন্ধ কারখানা চালুতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন নতুন গভর্নর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কথা বলেন মোস্তাকুর রহমান। বৈঠকে কর্মসংস্থান তৈরি, মূল্যস্ফীতি, উচ্চ সুদ হার নিয়ন্ত্রণ ও দপ্তরগুলোর সমন্বয়ে গভর্নর গুরুত্ব দিয়েছেন বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বৃহস্পতিবার সকাল 10:40 বাংলাদেশ ব্যাংকে আসেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন তিনি। তাকে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রথম কার্যদিবসে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সংক্ষিপ্ত অভিব্যক্তিতে নতুন গভর্নর জানান, দায়িত্ব পেয়েছেন, আগে কাজ শুরু করতে চান তিনি। কথা বলবো, কাজ করব, আগে কাজ করি পরে কথা বলবো। পরে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। বৈঠকে অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসতে সাবেক গভর্নরের সংস্কার কাজকে স্বাগত জানান। খাদের কিনারে পৌঁছে যাওয়া অর্থনীতিকে উনি ওখান থেকে বের করে একটা লো লেভেল হলেও একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে সক্ষম হয়েছে এবং এই সক্ষমতার পাশাপাশি তো বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম অব্যাহত ছিল। উনি ওগুলি কন্টিনিউ করে যাবেন এবং নতুন সরকারের তো কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকবে, ওনার তাদের একটা স্ট্র্যাটেজি থাকবে যে অর্থনীতিটাকে তারা কোথায় নিয়ে যেতে চায়। কর্মসংস্থান তৈরির, উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দিয়ে বৈঠকে বন্ধ কারখানা চালুর বিষয়ে গুরুত্ব পেয়েছে বলেও জানান মুখপাত্র। বেশ কিছু কল কারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি। এই পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। ব্যবসায়িক সব ধরনের সংশ্লিষ্টতা থেকে সরে এসে মোস্তাকুর রহমান গভর্নরের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে জেনেভায় তেহরান ওয়াশিংটন তৃতীয় দফার বৈঠক চলছে। সংলাপ নিয়ে আশাবাদী ওমান। আলোচনার আগে তেলবাহী জাহাজ ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। নতুন সংশোধনী অনুযায়ী পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় হ্যাঁ এবং না উভয় ভোটের সংখ্যাই কমেছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশ করে। সংশোধিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে আগের তুলনায় 9,74,680টি হ্যাঁ ভোট কমেছে। অন্যদিকে না ভোটের সংখ্যা কমেছে 1,11,495টি। তবে বৈধ ভোট কমলেও বাতিল করা ভোটের সংখ্যা আগের চেয়ে 12,559টি বেড়েছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা 10,73,616টি কমেছে। নির্বাচন কমিশন এই সংশোধনীর
সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে কমিশনের আদেশক্রমেই এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় গণভোট। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। কয়েকদিন আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তরুণীকে। খোঁজাখুঁজির পর সরিষা খেতে মেলে মরদেহ। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজনরা। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস পুলিশের। দেখছেন সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। সংঘাত এড়াতে জেনেভায় পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের 3য় দফার বৈঠক চলছে। দুপক্ষের সংলাপ নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বৈঠকের আগে বুধবার ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং কয়েকটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। দুই দেশের মধ্যকার অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে IAEA। দেখছেন সন্ধ্যার সময় খেলার খবর। সাকিব আল হাসানের নামে দায়ের করা হত্যা মামলার সত্যতা নেই। দেশসেরা অলরাউন্ডারকে তাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে সসম্মানে দেশের জার্সি গায়ে মাঠে নামতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। BCL এর ম্যাচ দেখতে রাজশাহীতে গিয়ে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে ব্যক্তিটা, আমার কাছে মনে হয় যে ব্যক্তিটা তার নামে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত। এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন তাকে একদম সসম্মানে বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টটা নেয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শুরু হলো অমর একুশে বইমেলা। পরিসর বাড়লেও বই পড়ার আগ্রহ বাড়ছে কিনা প্রশ্ন প্রধানমন্ত্রীর। বাংলা একাডেমি ও 21শে পদক তুলে দিলেন তারেক রহমান। সুদসহ মওকুফ হচ্ছে 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার কৃষি ঋণ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, দ্রুতই 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ। এবং আর্থিক খাতে চলমান থাকবে সংস্কার কাজ। বন্ধ কারখানা চালুতে সহযোগিতার আশ্বাস নতুন গভর্নরের। কর্মসংস্থান তৈরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। রাইসা জান্নাত, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।